তো দারুণ। তাহলে তো একটা সাবজেক্ট বাদ পড়ে যাচ্ছে, ইংলিশ বাদ, ফিজিক্স বাদ, বাকি হ্যাঁ রইলো 3টা। এই জন্যই তো ম্যাম ওগুলো পাস করবো, এই জন্যই তো ওগুলো তাহলে পাস করবো। এই তো তাহলে তো বাকিগুলা তো বাদই পড়ে গেল, তাহলে তো পড়া কমে যাচ্ছে না। এই তো একটা ম্যাম ম্যাথ। এইটাই তো সমস্যা, এখন তো হচ্ছে টেনশন একটা খালি ক্যালকুলাস, এছাড়া বাদে বাকিগুলো মনে করেন যে যেমনে পারি কভার করতে পারবো, সমস্যা নাই। মল ওই টেস্ট একবার কেমন, দেখতে পারলি হয়েছে। নেট পরীক্ষা যেমন হয়েছে কেমন হয়েছে পরীক্ষা? নেটের পরীক্ষা কেমন পরীক্ষা হয়েছে? আমি সুন্দর হয়েছে, ভালো লাগছে নেটের পরীক্ষা। কিছু পারি না এরপরও দেই নাম্বার বেশি পাইছি, জানি না ওরে কেমনে। তাহলে তো অনেকেই জয়েন করে ফেলছো, 25 জন গল্প করতে করতে, তাই না? সবাই তো বোধহয় গল্প শুনছো, শুনো নাই? এহসান, তোমার নাম কি? এহসানুল না? জি ম্যাম। এহসানুল গল্প করলো, তোমরা কি শুনতে পারছো সবাই? হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ। ম্যাম শুনেছি। ম্যাম শুনতেছি। ও ও যা বলছে তা কি সবার জন্য একই নাকি সবার জন্য এক না? ম্যাম সবার আরো দূর অবস্থা, তাই তোমার না ভালো ম্যাম অবস্থা অবশ্যই তাহলে? তা না। আমার না মোটামুটি না ম্যাম, মানে ঝুইলা গেলাম এই আর কি অবস্থা, যে কোনো সময় পড়ে যেতে পারি। না না। ম্যাডাম আসলে পড়ালেখা করে অনেক, হুম, সমস্যা নেই ম্যাম। হ খুব। হুম। শোনো শোনো, ওই যে আমাদের একটা ডায়াস আছে না ক্লাসে, আমি একটা গল্প বলি দেখো। আমরা যে ক্লাস করতে যাই, তোমাদের একটা ডায়াস আছে না, আমরা দাঁড়িয়ে যে লেকচার দিই, সবাই শুনতেছো আমার কথাগুলা? জি ম্যাম। জি ম্যাম শুনতেছি। ওই ডায়াসের উপরে দাঁড়াই, আমি দাঁড়িয়ে ক্লাস নেই তোমাদের, তাই না? একদম ডায়াসটার কর্নার দেখছো? হ্যাঁ, কর্নার, জি কর্নারটা ম্যাম। দেখছো? জি ম্যাম। তোমরা আছো ওই জায়গায় এখন, ওই কর্নারটাতে, তাই না? দেখো, উপরের দিকে উঠলে অনেক জায়গা, নিচে পড়লেও অনেক জায়গা আছে। এখন তোমরা কিন্তু ওই কর্নারটাতে দাঁড়িয়ে আছো। এখন কে কোথায় যাবো, উপরে যাবা না নিচে যাবা, সেটা চিন্তা করো। নদী, সাগর, মানুষ এক্সাম্পল দেয়, এটা দিলাম না আমি। ম্যাডাম আমরা যে ক্লাস এটা নেই, ডিপেন্ড করে হচ্ছে এক্সামে কোশ্চেন কতটুকু লিখতে পারবো, না যদি ঠিকঠাক মতো পড়াশোনা লিখতে করলে পারি তাইলে না না বেশ উপরে উঠে গেলাম। হ্যাঁ, এই যে উপরে উঠে গেলা, উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে, জায়গা আছে না? জি ওই ম্যাম। ডায়াসটার উপরেও জায়গা আছে না? উপরে অনেক জায়গা, নিচেও কিন্তু অনেক জায়গা। এখন তুমি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছো, এখন কোথায় উঠতে চাও? তুমি উপরে উঠতে চাও, উপরে ওই জায়গায় উঠতে চাও, না নিচে নামতে চাও? এখন পড়াশোনা করলে অবশ্যই উপরে উঠবো আমরা। আর আমার একজন টিচার ছিলেন, আমরা যখন স্কুলে পড়তাম, ক্লাস 8-এ যখন পড়ি, তখন আমাদের বৃত্তি পরীক্ষা ছিল। বৃত্তি পরীক্ষার সময় অনেক পড়াইতো আমাদের, অনেক 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 অনেক। মানে আমার জীবনের মধ্যে সবচেয়ে বেশি ক্লাস 8-এই পড়াশোনা করেছিলাম। সেই একজন টিচার ছিলেন, উনি বাংলা পড়াতেন। ওনার নাম ছিল বিধুভূষণ মজুমদার। স্যার কি বলতেন জানো? মানে এক একটা সাবজেক্ট এমন ভাবে পড়াশোনা করবে যে বাঘ যদি আসে, বাঘ আসলে কি তোকে বলে দিতে হবে যে এখন কি করতে হবে? বলে দিতে হবে না। কোশ্চেন গুলো এমন ভাবে পড়াশোনা করবি যে কোশ্চেন আসছে আর যেন চিন্তা করতে না হয়, লিখবি অমনি করে। আরেকটা কথা বলতো যে বাঘ দেখলে যেমন ভয় পাওয়া যায়, কোশ্চেন দেখে তাড়াতাড়ি লিখে ফেলবি। আর এটা উনি যেটা বলতেন যে তুই যদি পড়াশোনা করিস, জীবনেও কেউ তোরে ফেল করাইতে পারবে না, বুঝছো? পড়াশোনা করলে কেউ কোনোদিন ফেল করাইতে পারবে না, তুমি পাস করবাই। ফেল করা অনেক কঠিন, কিন্তু না লিখে চলে আসবে না, চলে আসবা। ম্যাম পড়াশোনা এইটা ছোট করলে কাল থেকে আমি শুনে আসতেছি যে ফেল করা কঠিন, এর মানে মানে এর কোনো মানে নেই ম্যাম, ভুয়া কথা এটা। না না, পড়াশোনা করলে বলছি, পড়াশোনা করলে কি ফেল করা যায়? যায় না ম্যাম, জানি কিন্তু যায় ওই ক্লাস যায় 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 না। 5 একবার আমি তো ফেল করছিলাম পড়াশোনা কইরাও, কইরা 25-এ ডাবল জিরো পাইছিলাম ম্যাথে, আমার মনে আছে মিস, ভুলবো না ওটা, জীবনে ভুলবো না। জীবনে বলবা না? না, তবে পড়াশোনা করলে ফেল করা যায় না, এটা একদম সত্য কথা। পড়াশোনা করলে পাস করতে হবে, ফেল করা অনেক কঠিন, কারণ তুমি তো না লিখে আর চলে আসবে না। যে কোশ্চেন গুলো কঠিন আসছে সেগুলোও তুমি কিছু না হলেও কিছু টাচ করে আসবা। অতএব পড়াশোনা করলে ফেল করা কঠিন। আমরা এখন ক্লাস শুরু করি, অলরেডি অনেক সময় চলে গেছে। আচ্ছা দেখো, আমরা পড়েছিলাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর, এখন যেটাই করো পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো করবা। শেষ। আমরা দেখো স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, স্ট্যাটিস্টিক্স এর ডিফিনিশন পড়েছিলাম। সেই ডিফিনিশনের মধ্যে আমাদের যেটা ছিল, ফার্স্ট উই কালেক্ট দ্য ইনফরমেশন কালেক্ট করব, কালেক্ট করার পর দেন প্রসেস, দেন
আমরা গেট রেজাল্ট এন্ড অল দ্য প্রসেস ইজ কল দ্য স্ট্যাটিস্টিক্স। এটা আমরা পড়েছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস হ্যাঁ? ম্যাম। জি ম্যাম। তাহলে প্রথম যেটা কথা ছিল আমাদের ওই ডিফিনিশনের প্রথম যেটা কথা ছিল, তারপর আমরা পড়লাম যে স্ট্যাটিস্টিক্স কোথায় কোথায় ইউজ হয়, তারপর এটা লিমিটেশন কি, আর আলটিমেটলি স্ট্যাটিস্টিক্স এর ক্যারেক্টার কি, সেগুলো আমরা পড়লাম। এখন যেটা হচ্ছে যে আমি স্ট্যাটিস্টিক্সে প্রথমে যেটা পড়েছিলাম ইনফরমেশন কালেক্ট করে। ইনফরমেশন দ্যাট মিনস দ্য ডেটা। তোমরা তো ডেটা বোধহয় ইয়েতে পড়ছো, কম্পিউটার প্রোগ্রামিং যখন পড়েছো তখন ডেটা ইনফরমেশনটা পড়েছো, তাই না? ডেটা পড়েছো না? পড়া হয়েছে না? কয় টাইপসের ডাটা আছে? ডেটা টাইপগুলো পড়েছো না? ক্যারেক্টার টাইপের ডাটা, নিউমেরিক্যাল টাইপের ডাটা, স্ট্রিং টাইপের ডাটা, এগুলো পড়েছো না? জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট যেটা ছিল আমাদের হচ্ছে ডেটা, কালেকশন অফ দ্য ডেটা। এখন ডেটাটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার, আর এটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে ডেটাম। তাহলে ডেটা যখনই বলবো তখনই সেটা একটা ইনফরমেশন না, অনেকগুলো ইনফরমেশন। আর এটা সাধারণত এটা বলতে যেটা বোঝায় সামথিং গিভেন। ডেটাটা হচ্ছে ল্যাটিন একটা নাউন, সেটাকে বলা হয় সামথিং গিভেন, মানে কিছু ইনফরমেশন, কিছু যে আমাকে জানতে হবে, দেওয়া আছে, এই ধরনের টাইপের যখন বলা হয় তখনই ডেটা ইনফরমেশনটা। এখন ডেটাটা একটা ফাংশন হিসেবেও কাজ করে, অনেক সময় একটা র ম্যাটেরিয়ালস, আবার এটাকে একটা র ম্যাটেরিয়ালসও বলা যায়। ইনফরমেশন যেটা আমরা পাবো সেটাকে র ম্যাটেরিয়ালস বলা হয়। যেমন একটা জিনিস তৈরি করতে, যেমন আমরা যদি বলি একটা সাবান তৈরি করতে পারবো, সেখানে কিছু কাঁচামাল থাকে, র ম্যাটেরিয়ালস থাকে, তারপর সেটা মিক্স করে মেশিনারির মাধ্যমে একটা সাবান তৈরি করা হয়। ঠিক একই ভাবে যখন আমি একটা ইনফরমেশন কাউকে প্রোভাইড করব, প্রথমে আমাদের কিছু ডেটা কালেক্ট করতে হবে, ইনফরমেশন কালেক্ট করতে হবে। সেই কালেকশন করার পর আমরা কোন জিনিসটা সে জানতে চাচ্ছি সেটা তাকে প্রোভাইড করব। তাহলে আরেকটা বলা যায় ডেটা হচ্ছে একটা নাম্বার, একটা ওয়ার্ড, একটা মেজারমেন্ট, একটা অবজারভেশন অ্যান্ড দ্য ডিসক্রিপশন অফ দ্য থিংস। তাহলে দেখো একইভাবে ডাটা ইজ দ্য কালেকশন অফ দ্য ফ্যাক্টস। ফ্যাক্ট বলতে কালেকশন অফ ফ্যাক্টস, মানে একটা সত্য ঘটনা। এটা ফ্যাক্টস মানে একটা সত্য ঘটনা, যে ইনফরমেশনটা আমি নেবো সেটা একটা রিলায়েবল একটা ঘটনা হবে। এবং সেটা কি হবে? সাজ এ নাম্বার, কিছু নাম্বার থাকবে, কিছু ওয়ার্ড থাকবে, কিছু মেজারমেন্ট থাকবে, কিছু অবজারভেশন থাকবে, অ্যান্ড ইভেন জাস্ট ডিসক্রিপশন অফ দ্য থিংস, কোনো জিনিসকে সেটা এক্সপ্লেইন করা হবে, সেটাই হচ্ছে ডেটা। এখন এটা কিভাবে প্রেজেন্ট করা যায়? এটা হচ্ছে তোমার গ্রাফের মাধ্যমে কিছু ইমেজ থাকতে পারে, কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হতে পারে, কিছু গ্রাফ তোমাকে দেখাতে হতে পারে, কিছু ইমেজ দেখাতে পারে, অথবা কোনো অ্যানালাইসিসের কাজ ইউজ করা হয়। আর এটা কি হতে পারে? এটা কয় ধরনের হতে পারে? একটা কোয়ালিটেটিভ হতে পারে, একটা কোয়ান্টিটেটিভ হতে পারে। এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা এই ডেটার মধ্যেই থাকবে, এবং ডেটা কি করতে হয়? কালেক্ট করতে হয়, রিপোর্টেড করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। তাহলে দেয়ার আর টু টাইপস অফ ডেটা, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, এবং ডেটাকে আবার ভেরিয়েবলও বলা যায়। এখন আমরা যখন আরো বেশি পড়বো নেক্সটে, তখন এগুলো সম্পর্কে আরো জানবো। তবে এখন আমরা জেনে নিই যে ডেটা মানে ইনফরমেশন। ইনফরমেশন দিয়ে আমি কি করব? একটা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমি কি করব? একটা একটা ইনফরমেশন আমি প্রোভাইড করব সবাইকে। তাহলে এখন এই যে ডেটাটা আমি কালেক্ট করছি সেটা কোথা থেকে পাওয়া যাবে? সেটার সোর্সটা কোথায়, কিভাবে পাবো? এখন ডেটার সোর্স হচ্ছে দুই ধরনের। সোর্স অফ দ্য ডেটা যদি আমরা দেই ক্লাসিফাইড করতে, সেটা হচ্ছে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। ডেটার সোর্স হচ্ছে দুইটা, একটা প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে ডেটাটা যে ইনফরমেশনটা এখনই কালেক্ট করতে হবে, ইনভেস্টিগেশন, যেটা কোনো রেকর্ড করা নেই, যে ইনফরমেশনটা কোনো রেকর্ডেড করা নেই, এখনই কালেক্ট করা হয় যেটা, এবং কোনো ধরনের মিডিয়ার মাধ্যমে না, সরাসরি যে ডাটা ইনফরমেশনটা কালেক্ট করা হয় তখন তাকে বলা হয় প্রাইমারি ডাটা। আর সেকেন্ডারি ডাটা হচ্ছে যেটা হচ্ছে কালেক্ট বাই সামওয়ান ইউজ। আমরা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা বলা হয় পরিসংখ্যান ব্যুরো, সেখান থেকে যে ইনফরমেশন গুলো পাই সেটাও সেকেন্ডারি ডাটা। তারপর কোনো জার্নাল থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাই সেটাও হচ্ছে সেকেন্ডারি ডাটা। আমরা ইন্টারনেট থেকে যে ইনফরমেশন গুলো পাই সেটাও সেকেন্ডারি ডাটা। তার মানে দেখো এখানে সোর্স দুইটা, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা একটা জায়গায় স্টোর করা থাকে, তবে আমার কালেক্ট করতে হলে আমার প্রাইমারি ডাটাটা কালেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি বলি আমরা একটা খেলা দেখছি, খেলা চলাকালীন অবস্থায় আমরা চলছে, খেলা যদি 90 মিনিট হয় অথবা 1 ঘন্টা হয় অথবা 30 মিনিট হয়,
সেই খেলা চলাকালীন অবস্থায় যে ইনফরমেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। কমপ্লিট দ্য খেলাটা গেমটা ওভার হওয়ার পর আমি যখন এই ইনফরমেশনটা কোনো টেলিভিশনের স্ক্রিনে অথবা পত্রিকায় পড়বো তখন সেটা হয়ে যাবে সেকেন্ডারি ডাটা। ক্লিয়ার? দেখো, ইনফরমেশন যখন সেকেন্ড টাইম ইউজ করা হবে তখন তাকে বলা হবে সেকেন্ডারি ডাটা। তাহলে আমাদের কালেক্ট করতে হবে কোনটা? প্রাইমারি ডাটা কালেক্ট করতে হবে। সেকেন্ডারি ডাটা কিন্তু আমার কালেকশন করতে হবে না, কালেকশন করতে হবে প্রাইমারি ডাটা। প্রাইমারি ডাটা কালেকশন করার জন্য আমরা যে কালেকশনের কতগুলো মেথড আছে, কিভাবে প্রাইমারি ডাটাটা কালেক্ট করা যায় দেখো। মেথডস ইউজ ফর দ্য কালেক্টিং দ্য প্রাইমারি ডাটা। যেহেতু প্রাইমারি ডাটা ইনস্ট্যান্ট কালেক্ট করতে হয়, এটা কখনো স্টোর করা থাকে না, সেহেতু এটাকে কালেক্ট করার জন্য কতগুলো মেথডের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। কালেক্ট করার জন্য কতগুলো মেথড এখানে দেওয়া আছে। দেখো, ইনভেস্টিগেটর যে কালেক্ট করবে সে কালেকশনের ইনফরমেশন গুলো হচ্ছে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন একটা মেথডের নাম, ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন থ্রু লোকাল করসপন্ডস শিডিউলস অ্যান্ড থ্রু দ্য ইনুমিনেটর্স বাই মেইল কোশ্চেনিয়ার। এই মেথডগুলোর মাধ্যমে প্রাইমারি ডাটাটা কালেক্ট করা যায়। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দুইটা সোর্স, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটাটা যেহেতু স্টোর করা থাকে সেহেতু আমার এটা কালেক্ট করতে হবে না, এটা আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবো। কিন্তু যদি বলা হয় তুমি একটা সার্ভে করবা, সার্ভে করার জন্য তোমার কিছু ইনফরমেশন দরকার, রিসেন্ট কিছু ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনটা যদি তুমি কালেক্ট করতে চাও, যেমন মনে করে একটু আগে আমি তোমাদের সাথে কথা বললাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইনফরমেশনটা নিলাম, এই যে ইনফরমেশনটা আমি নিলাম এটা কিভাবে নিতে পারি, কোন কোন মেথডের মাধ্যমে কিভাবে ইনফরমেশন। এখন আমি কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা সম্পর্কে মোটামুটি আমার একটা ধারণা হয়ে গেছে যে তোমরা কি কি পড়েছো আর কি কি পড়ো না এবং কার কার কোনটা ঝামেলা আছে। হয়তোবা ইন্ডিভিজুয়ালি নেই, কিন্তু ইন্ডিভিজুয়ালি নেই যদি নেই, দেখো এখানে যদি আমরা দেখি যে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, আমি যদি সরাসরি তোমাকে জিজ্ঞেস করি তাহলে একরকম হবে, ইনডিরেক্ট যদি জিজ্ঞেস করি তাহলে একরকম হবে, যদি অন্য কোনো মিডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করি তাহলে আরেক রকম হবে, একজনের মাধ্যমে না, আলাদা আলাদা ভাবে। এখন এইভাবে আমি ইনফরমেশন গুলো প্রাইমারি ডাটা যেটা ইনফরমেশন সেটা ইনফরমেশনটাকে কালেক্ট করা যায়। তাহলে আমরা একটা একটা করে দেখি। ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন এই মেথডটা যদি আমরা দেখি তাহলে কি আছে দেখো, আমরা কি কি পড়বো, কিভাবে এই মেথডটা কিভাবে কালেক্ট করা যায় ইনফরমেশন, তার মেরিটস কি, ডিমেরিটস কি, সুইটেবিলিটি কি, তার প্রিকশন গুলা কি কি হওয়া উচিত সেগুলাই। দেখো, আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব। ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাদের কতগুলো সার্ভে হইতে পারে, অথবা সরাসরি আমি করসপন্ডের মাধ্যমে, আমি করসপন্ড বলতে যে ইনফরমেশনটা কালেক্ট করবে যদি কোনো এনজিও হতে পারে, কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, অথবা যে কোনো ভাবে তোমার পার্সোনাল কোনো কাজের জন্য তুমি ইনফরমেশন হতে পারে, সেই ইনফরমেশনগুলো হতে পারে। যেমন আবার কোনো জায়গায় একটা ক্রাইম হয়েছে, সেই ক্রাইমটা কেন হয়েছে এবং কিভাবে হয়েছে সেটার কিছু ইনফরমেশন আমার কালেক্ট করতে হবে, এবং সেই ঘটনাটা কেন ঘটলো এবং কিভাবে হয়েছে সেটার জন্য আমি কিছু ইনফরমেশন কালেক্ট করব, সেটাও কিন্তু প্রাইমারি ডাটা কালেকশন। তবে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমি সরাসরি কোনো পার্সনকে আমি সরাসরি তাকে জিজ্ঞেস করব যে তার ওই ইনফরমেশন সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার পর সে আমাকে ইন্টারভিউর মাধ্যমে আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করবে। এক্ষেত্রে আমার সিলেক্টেড কোশ্চেনও থাকতে পারে, নাও থাকতে পারে। ঘটনা থাকতে হবে, সেটার একটা উদ্দেশ্য থাকতে হবে। উইদাউট কোনো কাজে আমি কিন্তু কারো কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবো না। যেমন ফর এক্সাম্পল ধরতে পারো যে যদি একটা ক্রাইম হয়ে গেছে, সে ক্রাইমের জন্য কেন ঘটনাটা ঘটেছে, কি হয়েছে না হয়েছে সেটার জন্য। অথবা আমরা এখন যদি আমরা দেখি ডাইরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন, করোনা সময় চলতেছে, কোনো ফ্যামিলিতে যদি করোনা হয়ে থাকে, সেই ফ্যামিলির করোনাটা কখন কিভাবে 3 জন 4 জনের হয়তো বা হয়ে গেছে, তাহলে 3 জন 4 জনের কিভাবে হয়েছে, আসলে তারা কিভাবে এফেক্টেড হলো, সেই জিনিসটা যদি আমি সরাসরি তাদেরকে জিজ্ঞেস করি সেটাও হবে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। এবং সেটা থেকে আমি যে ইনফরমেশনটা কালেক্ট করব সেটা আমি অন্য একজনকে প্রোভাইড করে বলতে পারবো যে এই ঘটনার জন্য করোনার হচ্ছে, আপনারা এটা থেকে সাবধান থাকেন, এই ধরনের কিছু হতে পারে। তখন তাকে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন বলা হয়।
অথবা তোমাদেরকে আমি এই যে একটু আগে যেটা জিজ্ঞেস করলাম, একজন একজন করে যদি জিজ্ঞেস করি যে কার পড়াশোনার কি অবস্থা, সেটাও একটা হতে পারে। যেহেতু ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, সেহেতু আমরা জিজ্ঞেস করি পরীক্ষাটা এখনো বাকি আছে, সেই জন্য আমি তোমাদেরকে কিছু জিজ্ঞেস করলাম। সেটাও হতে পারে ডিরেক্ট পার্সোনাল ইনভেস্টিগেশন। তাহলে এটার মেরিটস এবং ডিমেরিটসটা কি? এই ইনফরমেশনটা অনেক রিলায়েবল হয়, যেহেতু সরাসরি এটা কালেক্ট করতে হয়। কিন্তু কিছু কিছু সেন্সিটিভ কোশ্চেন আছে, যেগুলা যদি আমি জিজ্ঞেস করি সেটা তোমরা অ্যাভয়েড করে যেতে পারো, সেটার আনসার নাও দিতে পারো, এবং সবসময় সেই আনসারগুলা পাওয়া যায় না। তারপরে হচ্ছে, যদি আরেকটা হচ্ছে, যদি আমার মেরিটস আরেকটা হচ্ছে যে যদি একই টাইপের ইনফরমেশন হয়, মানে সবাই স্টুডেন্ট, তাদের কাছে আমি ইনফরমেশন কালেক্ট করবো, যদি এরকম হয় তাহলে এটার জন্য পজিটিভ সাইড। আর ডিফারেন্ট ওয়েতে যদি আমার ইনফরমেশনটা কালেক্ট করতে হয়, তাহলে এটার জন্য কখনো এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা জিনিস, ডিসঅ্যাডভান্টেজ যদি চিন্তা করি সাথে সাথে, যেহেতু তোমার এটার জন্য যদি অনেক, মানে পপুলেশন সাইজটা যদি অনেক বেশি বড় হয়, মানে নাম্বার অফ ইনভেস্টিগেটর যদি অনেক বেশি বড় হয়, তখন সেক্ষেত্রে সবার জন্য আলাদা আলাদাভাবে ইনফরমেশন কালেক্ট করা যায় না। এটা ভেরি মাচ এক্সপেন্সিভ, মানে আলাদা আলাদাভাবে তোমার সবাইকে জিজ্ঞেস করতে হবে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে, নেওয়ার পর আমরা তারপরে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। তার মানে এটা টাইম প্লাস হচ্ছে মানি, এক্সপেন্সিভ বলা যায়। এটা এইভাবেই আমরা দেখবো যে কারো কোনোটা মেরিটস এবং কোনোটা ডিমেরিটস। আর এখানে যেটা বলছে, যখন সুইটেবিলিটি কি, এরিয়াটা যদি তোমার লিমিটেড হয়, সেক্ষেত্রে তোমার এই জিনিসটা তুমি ইউজ করতে পারবে, আদারওয়াইজ না। আর যাদেরকে দিয়ে তুমি ইনফরমেশন কালেক্ট করবা, তারা অবশ্যই স্কিলড হইতে হবে, এবং যারা ইনফরমেশন তোমাকে প্রোভাইড করবে তারা পার্সোনালি বায়াস হতে হবে। তার পার্সোনাল যদি কোনো ক্লেশ থাকে, সেক্ষেত্রে যে ইনফরমেশনটা গুলো তোমরা পাবা সেটা কখনো অ্যাকুরেট হবে না। এগুলোই হচ্ছে তোমার একটা মেথড, এবং তার মেরিটস, ডিমেরিটস এবং সুইটেবিলিটি এবং প্রিকশন গুলা কি হতে হবে। তার মানে তোমার একটা নিউট্রাল পার্সনকে তোমার নিয়োগ করতে হবে, যে তোমার এই ইনফরমেশন গুলো প্রোভাইড করবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি তোমার কাউকে দিয়ে তুমি ইনভেস্টিগেশন করো, সেটা অবশ্যই তাকে নিউট্রাল হতে হবে। অথবা কোনো যদি টাকা পয়সার ব্যাপারে কোনো ইনফরমেশন হয়, তাহলে সেখানে যদি কোনো ধরনের তোমার করাপশন হয়, সেই করাপশনের ব্যাপারে যদি ইনফরমেশন কালেক্ট করতে হয়, তাহলে তাকেও নিউট্রাল হতে হবে ইনফরমেশনটা প্রোভাইড, অ্যাকচুয়াল ইনফরমেশন পাওয়ার জন্য। তারপরে দেখো, সেকেন্ড যেটা হচ্ছে ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন বলছে যে আমি সরাসরি তাকে ইন্টারভিউ না নিয়ে কোনো টেলিফোনের মাধ্যমে, অথবা তাকে কিছু ফর্মাল কিছু কোশ্চেন তাকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর সে সেই কোশ্চেনগুলোর আনসার তৈরি করে আমাকে পোস্ট করে দিল। তখন যেটা হবে সেটাই হবে ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। আমি কিছু লেসের মাধ্যমে, আমি নেটের মাধ্যমে কিছু কোশ্চেন তাকে পাঠিয়ে দিলাম, সে কোশ্চেনগুলো ফিল আপ করে তারপরে আমাকে দিয়ে দিল। যখন এগুলো দিয়ে দিবে, তখন সেই ধরনের যখন আমি ইনফরমেশনটা কালেক্ট করব, সেক্ষেত্রে আমার তাকে বলা হবে ইনডিরেক্ট ওরাল ইনভেস্টিগেশন। যদি আগের মেথডটার সাথে আমি কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে এটা তোমার কস্টিংটা একটু কমে যাবে, এটা টাইমটা একটু কমে যাবে, কারণ একই সাথে অনেকগুলা তোমার অনেক পার্সনকে তুমি কোশ্চেনটা মেইল করতে পারবা, এবং তারা তাদেরকে ইনভেস্টিগেশনগুলো তোমাকে দিতে পারবে। তবে ডিমেরিট যদি চিন্তা করি, এটাকে যে ইনফরমেশনটা করবা সেটা সবসময় রিলায়েবল নাও হতে পারে। কেউ যদি মনে করে যে আমি সঠিক আনসারটা না দিয়ে আমার ইচ্ছা মতো আমি আনসারটা লিখে দিব, তাহলে হতে পারে। আর যাদেরকে তুমি ইনফরমেশন কালেক্ট করবা, যাকে দিয়ে মেইল করাবা, সেও কোশ্চেনগুলো ফিল আপ করে বিভিন্ন আইডি থেকে তোমাকে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এটা ইনভেস্টিগেশন, যেটা আমার যে ডেটাটা ইনফরমেশন যেটা পাবো, সেটা তোমার রিলায়েবল নাও হতে পারে। এটারও আবার সুইটেবিলিটি আছে, প্লাস প্রিকশন আছে। প্রিকশন কি, তোমাকে একটা স্কিল পারসন হইতে হবে, এবং তোমার যে যারা ইনফরমেশন মতো কালেক্ট করছে কিনা সেটাও তোমাকে জানতে হবে। কিন্তু এটা পরেরটা দেখো, পরেরটাতে ইনফরমেশন থ্রু দ্য লোকাল করসপন্ডেন্স। এটা সাধারণত যে কোনো অর্গানাইজেশনগুলো কি হতে পারে, গভর্নমেন্ট এজেন্সি হতে পারে, সেমি গভর্নমেন্ট এজেন্সি হতে পারে,
যে কোনো অর্গানাইজেশন যখন কোনো লোক নিয়োগ করে সেটার মাধ্যমে যখন ইনফরমেশনগুলো কালেক্ট করে তখন তাকে বলা হয় ইনফরমেশন থ্রু লোকাল করেসপন্স। যেমন কোনো এনজিও যখন ডেটা কালেক্ট করা হয় আর ডেটা কালেক্ট করে সেটা হতে পারে কোনো অর্গানাইজেশন যখন তুমি দেখবা যে নেটে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, গ্রুপ আছে, তারা বিভিন্ন ধরনের নেটে বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য তারা বিভিন্ন ধরনের একটা কোশ্চেনিয়ার পাঠাইয়ে তারা সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে। যখন এই ধরনের কালেকশন করা হয় তখন তাকে বলা হয় ইনফরমেশন থ্রু লোকাল করেসপন্ডেন্ট। একজন লোক নিয়োগ করে একটা এস্টাবলিশড একটা ইনস্টিটিউট থাকে, এস্টাবলিশড একটা এনজিও থাকে, অথবা গভর্নমেন্টের কোনো এজেন্সি থাকে, অথবা কোনো নিউজ পেপারের মাধ্যমে যখন সরাসরি ইনফরমেশনগুলো কালেক্ট করা হয় তখন তাকে বলা হয় লোকাল করেসপন্ডেন্ট, মানে লোক নিয়োগ করে। এইটার জন্য একটা কি থাকে, একটা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন থাকে, সিএসও থাকে, আরেকটা থাকে আছে এবং বাংলাদেশ সরকারের একটা আছে এনএসএসও, মানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় একটা আছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল সোশ্যাল অর্গানাইজেশন। আর সিএসও হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সিএসও একটা সেন্ট্রাল থাকে, সেটা থেকে বিভিন্ন ভাবে তারা ইনফরমেশনগুলো, মানে এনএসএস প্রথমে কালেক্ট করে আরেকটা এনএসএস কে দিল, সেই এনএসএস সিএস কে দিল, এভাবে এইখান থেকে আসতে পারে ইনফরমেশন, এখান থেকে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে। আর যদি নিউজ পেপারে থাকে, আমরা নিউজ পেপারে যে প্রতিদিন নিউজ পেপারে যে পড়ি নিউজ পেপারটা, সেই নিউজ পেপারে যে বিভিন্ন ধরনের তোমার রিপোর্টার যে থাকে, পত্রিকার যে রিপোর্টার থাকে, তারা হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করে। দেখো, ইনফরমেশন থ্রু লোকাল করেসপন্ড, বিভিন্ন জায়গায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে দেখবা যে মিডিয়া সব পত্রিকার যায়, তাদের রিপোর্টারগুলো চলে যায়, সেই রিপোর্টারগুলো ইনফরমেশন কালেক্ট করার পর তারপরে একটা খবরে দেখানোর পর আবার দেখা যায় যে ডেইলি নিউজ পেপারে চলে আসে। এবং খবর যখন দেখায় দেখবা যে ওই মিডিয়ায় যারা কালেক্ট করে তাদের দেখবা যে ক্যামেরাটার পিছনে প্রত্যেকে এনটিভি, আরটিভি, তারপরে হচ্ছে বাংলা ভিশন, টিভিগুলোর নাম লেখা থাকে। তারা হচ্ছে লোকাল করেসপন্ডেন্স এবং তারা কালেক্ট করে। তাহলে দেখো নিউজ পেপারে কিভাবে আসে, বিভিন্ন লোকাল এজেন্ট থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে নিউজ পেপারে দেয়। বিভিন্ন লোকাল এজেন্ট, অনেকভাবে লোকাল এজেন্টের মাধ্যমে ইনফরমেশন গুলো কালেক্ট করে তারপর নিউজ পেপারে দেয়, অথবা ডেইলি যে খবরগুলো হয় সেই খবরগুলোতে তারা প্রোভাইড করে, সেটাকে বলা হয় লোকাল করেসপন্ডেন্ট। এবং সেটা অবশ্যই একটা অর্গানাইজেশন থাকতে হবে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে এটা কালেক্ট করবে। যদি আমরা এটা দেখি যে এটা মেরিটস এবং ডিমেরিটস, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে তোমার ইকোনমিক চিপও হতে পারে, আবার ইকোনমিক্যালও হতে পারে। কারণ তারা একটা সেন্টার থাকে, সেই সেন্টারের মাধ্যমে ইনফরমেশনগুলো কালেক্ট করার পরে এটা একটা ইনফরমেশন একটা কন্টিনিউয়াস প্রসেস তাদের হতেই থাকে। এবং এটা থেকে তারা আবার ব্যাক করে কিছু, তারা যে তাদেরকে পেইড করতে হয়, তাদের কিছু অ্যাডভার্টাইজ কালেক্ট করে বিভিন্ন মাধ্যমে তারা ইনফরমেশনটা কালেক্ট করে। এবং সেটা হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশন কালেক্ট করে এবং ডিফারেন্ট ভাবে ডিপেন্ডেন্ট থাকে। এবং সেই ক্ষেত্রে তোমার কস্টিং প্লাস মানি, টাইম, এসব নিয়ে তারাই চিন্তা করে, আমাদের এটা নিয়ে কোনো ইয়ে থাকে না, আমরা শুধু ইনফরমেশনগুলো পেলেই হয়ে যায়। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে তাদের ভিতরে নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকে, কে কত ভালো সংবাদ প্রোভাইড করতে পারে, তার উপর ডিপেন্ড করে আমরা ভালো সংবাদগুলো পেতে পারি। এটার সুইটেবিলিটি যদি দেখি আমরা, সেই মেথডটাও আমরা দেখলাম যে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেই ইনফরমেশনগুলো সাধারণত রেগুলার একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে পাওয়া যায়। এবং যখন ইনফরমেশনগুলোকে কালেক্ট করা হয় সেটাকে ডিপেন্ডস অন পত্রিকা বলতে পারো, তারপরে টিভি মিডিয়া বলতে পারো, তার উপর ডিপেন্ড করে তার ইনফরমেশনগুলো কখনো ভ্যালিড হয় কখনো ইনভ্যালিড হয়, সেটা ডিপেন্ড করে তাদের উপর। তারপরে দেখো একটা জিনিস যেটা হচ্ছে শিডিউল থ্রু দ্য ইলিমিনেটরস। সেটা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন যখন কান্ট্রি অনুযায়ী, কান্ট্রির একটা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয় ইলিমিনেটরস, সেটা তখন তাকে বলা হয় তোমার
থ্রু দ্য ইলুমিনেটরস। এখানে যেমন একটা আছে যে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, একটা কাউন্সিল আছে, বাংলাদেশ চেম্বার অফ কমার্স, FBCCI, এই ধরনের অর্গানাইজেশন যেটা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করে শুধুমাত্র ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল ইনফরমেশনও হতে পারে। সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন যখন একসাথে কালেক্ট সেখানে তোমার পাওয়া যায় তখন তাকে বলা হয় এনভায়রনমেন্টস। বিভিন্ন কান্ট্রি অনুযায়ী এখানে আবার যে পররাষ্ট্রমন্ত্রী যারা থাকে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে ইনফরমেশন গুলো হয় বিভিন্ন দেশের বিভিন্ন, যেমন মনে করো যে কিছুদিন আগে আমাদের শ্রমিক নেওয়া বন্ধ হয়ে গেছিল করোনার জন্য, ভিসা কখন দেবে না এবং কখন শ্রমিক পাঠানো যাবে না, এই যে ইনফরমেশন গুলো যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে পাই তখন তাকে বলা হয় শিডিউল সেন্ট থ্রু দ্য ইলুমিনেটরস। মানে ইনফরমেশনটা প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড যে ইনফরমেশনটা সেটাই হয় এবং প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা থাকে। বাংলাদেশের জন্য আলাদা থাকে, ইন্ডিয়ার জন্য থাকে, তার মাধ্যমে ইনফরমেশন গুলো যখন কালেক্ট করা হয় এবং এটার একটা কিছু মেরিটস এবং ডিমেরিটস আছে। তারপরে আমরা যেটা বলি সেটা হচ্ছে বাই ইমেইল। এটা তো আমরা বুঝতেই পারছি যে ইন্টারনেটের মাধ্যমে এবং সবচেয়ে পপুলার এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে ইনফরমেশন গুলো কালেক্ট করা। ইনফরমেশন কুইকলি কালেক্ট করা যায়, তারপরে ইজিলি তুমি সেটা প্রোভাইড করতে পারো এবং প্রোভাইড করার পর সেই ইনফরমেশনটা সরাসরি নেটের মাধ্যমে যে ইনফরমেশনটা কালেক্ট করা হয় এবং মেইলের মাধ্যমে সেটা যদি তুমি রিসিভ করো অথবা আরেকজনকে প্রোভাইড করো তখন তাকে বলা হয় বাই মেইল। দেখো এটি হচ্ছে তোমার বাই মেইল। এটাতে তোমার হচ্ছে সবকিছু সেভ, টাইম সেভ হয়, লেবার সেভ হয়, মানি সেভ হয়, প্লাস হচ্ছে আমরা ইজিলি এখন যে ইনফরমেশন গুলো আমরা পাই, আমরা যদি দেখি একটা ফেসবুক দেখি যে কোন জায়গায় কোন ঘটনাটা ঘটে গেছে, দেশের কোন প্রান্ত অথবা সারা বিশ্বের কোথাও একজন, সেই ঘটনাটা আমরা উইদিন সেকেন্ড অথবা মেগা সেকেন্ডের মধ্যে আমরা ফেসবুকে দেখতে পাই। সেটাই তোমার হচ্ছে। তবে এটার ডিমেরিটস হচ্ছে যে আমি যে ইনফরমেশন গুলো কালেক্ট করছি সেই ইনফরমেশন গুলো আসলে কতটুকু রিলায়েবল এবং যে ইনফরমেশন নিয়ে আমি কাজ করছি সেই ইনফরমেশনটা আসলে আমার লাইফে কোনো কাজে লাগবে কিনা সেটা না দেখে যদি আমরা ইনফরমেশন গুলাকে নিয়ে কোনো বেস করে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য একটা হার্মফুল হবে। যেমন ইলেকট্রনিক, এখন হচ্ছে ইলেকট্রনিক কি বলে এটাকে, গভর্নমেন্ট যে ধরে নিয়ে যায় ইনফরমেশন দিলে কারো সম্পর্কে, হ্যাকিং, সাইবার ক্রাইম। না সাইবার ক্রাইম না, এটা হচ্ছে ওই যে গভর্নমেন্ট যে অ্যারেস্ট করে, এটা কি বলে, বিভিন্ন ব্লকে যে লেখার পর কি কি ও বলে, এটা যেন কি একটা আচ্ছা, নাম, এটা সোশ্যাল মিডিয়া ক্রাইম আর কি। সোশ্যাল মিডিয়া ক্রাইম, কিন্তু একটা আলাদা একটা টার্ম আছে, আলাদা একটা টার্ম আছে, নাম লেখা আছে যে ইলেকট্রনিক কি যেন বলে এটাকে, কি বলে এটাকে, তার জন্য যে অ্যারেস্ট করে সেটাই, ওইটা কিন্তু যদি হয় সেটা কিন্তু আমার ইনফরমেশন যেটা প্রোভাইড করি সেটা কিন্তু খুবই একটা ডিমেরিটস এটার জন্য। কারণ আমি আমার কথা বলতে পারবো না, আমি আমার ওপিনিয়ন বলতে পারবো না। এখন এখন তো আমি নেটে ক্লাস নিচ্ছি, তারপরে বলা যায় না এই যে আবরারকে যে মেরে ফেলেছে, ইলেকট্রনিক মিডিয়ার যে ক্রাইম গুলা, তারপরে একটা সত্য কথা বললে তারপরে কাকে কবে কোন আমাদের প্রধানমন্ত্রী না প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট কাকে বকা দিয়েছিল তার জন্য অ্যারেস্ট করেছে, এই যে ব্যাপারগুলো হয় সেই ব্যাপারগুলো আসলে কতটুকু রিলায়েবল এবং কি বলেছে, কোথায় বলেছে, কেমন বলেছে, সেটা যদি আমরা না জানি তাহলে সেটা আমাদের জন্য একটা ডিমেরিটস। তাই আমরা যখন ইনফরমেশন গুলো কালেক্ট করবো এবং ইনফরমেশন নিয়ে যখন কথা বলবো অবশ্যই এটা কেয়ারফুল থাকতে হবে। তারপরে দেখো লাস্টে যেটা মেইনলি যেটা আমরা সাধারণত ইউজ করা হয় সেটা হচ্ছে কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার জিনিসটা কি, দেখো একটা সিস্টেমেটিক ওয়েতে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলা তুমি ফিল আপ করবা, ফিল আপ করার পর সেখান থেকে যখন আমি ইনফরমেশনগুলো কালেক্ট করি তখন তাকে বলা হয় কোশ্চেনিয়ার। অনেকগুলো ইনফরমেশন একসাথে থাকবে, সেখানে আমি কতগুলো কোশ্চেন। কেউ কি ব্লাড দিয়েছো কখনো তোমাদের ভিতরে, ব্লাড দিয়েছো, ব্লাড, হ্যাঁ ব্লাড ডোনেট করেছো কেউ তোমাদের ভিতরে কেউ ইয়েস ম্যাম। আমি কখনো? এটা কি তোমার কোনো অর্গানাইজেশনের মাধ্যমে দিছো? না ম্যাম, ক্যান্সারের রোগীকে।
ও আচ্ছা আচ্ছা, সেটা হাসপাতালের মাধ্যমে দিছো? জি ম্যাম। হাসপাতালে গিয়ে একটা কি ফর্ম ফিল আপ করতে হয়েছে? হ্যাঁ, করা হয়েছে ম্যাম। ওই ফর্মটা দেখেছো কতগুলা কোশ্চেন থাকে? 4-5টা কোশ্চেন ছিল আমার সম্পর্কে। মানে অনেক কোশ্চেন থাকে। সেরকম তোমরা একটা ইয়া করেছো না, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো না? ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো তো, জি ফর্ম ফিল ম্যাম। আপ করেছো না? জি জি আইএসটিতে ম্যাম। ভর্তির জন্য একটা ফর্ম ফিল আপ জি করেছো না? সেখানেও জি কিছু কোশ্চেন থাকে। ওই কোশ্চেন গুলা যদি আমি ইনফরমেশন গুলা দিই এবং নেক্সট টাইম যদি ওই কোশ্চেন নিয়ে আমি কাজ করি, তাহলেও সেটা হবে কোশ্চেনিয়ার। ওইটাও একটা কোশ্চেনিয়ার, একটা স্ট্রাকচারাল কোশ্চেনিয়ার। তার মানে আমার কিছু স্ট্রাকচারাল কিছু কোশ্চেন থাকবে, কিছু মানে যেটার আনসার আমি দিতে পারবো, সেটার আনসার যদি আমি জানি তাহলে দিব, আর নাহলে দিব না। এই ধরনের কিছু যদি কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো যদি একটা সিস্টেমেটিক ওয়েতে থাকে, তখন যদি একটা ফরম্যাট থাকে, তখন তাকে বলা হয় কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ারে কি কি থাকবে? কোশ্চেন থাকবে এবং রেসপন্স থাকবে। মানে আমি কোশ্চেনটা করব, অবশ্যই তার রেসপন্স পাইতে হবে। তার মানে কোশ্চেনগুলো কি হতে হবে? কোশ্চেনগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তারপরে হচ্ছে তোমার এমন কিছু কোশ্চেন সেখানে থাকা যাবে না যেটার আনসার আমি পাবো না। তারপরে কি হচ্ছে, যেটা আমি কোশ্চেন করব সেটার অবশ্যই সেটা আমার যেন আনসার দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে, সেটাও থাকতে হবে। আর যে কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনগুলোর কিছু আনসার সেখানে অবশ্যই লেখা থাকবে। যদি লেখা না থাকে তাহলে সবগুলো কোশ্চেন আনসার থাকবে না। যদি কোনো কমেন্ট দেওয়া থাকে, সেটা কমেন্টের জন্য জায়গা রাখতে হবে। যদি কোনো এব্রিভিয়েশন দেওয়া থাকে, তাহলে এব্রিভিয়েশনের জন্য তোমার ফিল আপ করতে হবে। এই যে ব্যাপারগুলো, এটা কি বলা হয় কোশ্চেনিয়ার। দেখো আমি একটা কোশ্চেনিয়ার দেখাচ্ছি। এটা হচ্ছে কোশ্চেনিয়ার। ধরো এটা একটা কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার ইজ এ কাস্টমার সামারি। নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, তারপর ডেট থাকবে, তারপরে দেখো এই যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এই যে ইয়েস নো আনসার দেওয়া আছে, ইয়েস নো আনসার দেওয়া আছে। যতটা সম্ভব শর্ট হইতে হবে কোশ্চেনগুলা, এমন কোনো বড় কোশ্চেন দেওয়া যাবে না যেটা। দেখো এইভাবে অনেকগুলা কোশ্চেন এখানে দেওয়া আছে, এই যে কোশ্চেন গুলো দেওয়া আছে, এটি হচ্ছে কোশ্চেনিয়ার। এই কোশ্চেনিয়ার ফিল আপ করলে তাহলে দেখো প্রত্যেকটা ইনফরমেশন, এই যে একটা ইনফরমেশন আমি যখন ফিল আপ করবো তখন আমার নাম লিখবো, তুমি যখন ইনফরমেশন দিবা তোমার নাম লিখবা। তোমাদের যে সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যারে যে তোমার ডেটাবেসটা তৈরি করে, সেই ডেটাবেসের যে কোশ্চেন গুলো থাকে, সেটাই হচ্ছে কোশ্চেনিয়ার। যেমন মিনাবাজারে যদি একটা সফটওয়্যার তুমি দেখো, মিনাবাজারে যদি একটা রিসিট দেখো, একটা রিসিট যদি দেখো, সেই রিসিটে দেখবে সব কিছু লেখা থাকে। তুমি যা যা কিনেছো সেটা আছে, তোমার আগের কত আইডি নাম্বার কত, তারপর ওই প্রোডাক্টটার কত প্রাইস ছিল, তারপরে ব্যাট কত নিয়েছে। এই যে রিসিট গুলা, এই রিসিট গুলাই হচ্ছে একটা কোশ্চেনিয়ার, এবং এটি হচ্ছে ইনফরমেশন, এটি হচ্ছে ডাটা কালেকশন। তুমি আজকে যদি কোনো জায়গায় বাজার করো, মিনা বাজারে, ওই রিসিটটা পুরাটা দেখবা, দেখলেই দেখবা যে এই সফটওয়্যারটা তৈরি করেছে হচ্ছে কম্পিউটার সায়েন্সের কেউ একজন, কিন্তু যে ইনফরমেশনটা প্রোভাইড করেছে সে হচ্ছে তোমার বিবিএ এর কোনো একজন, অথবা যে স্ট্রাকচারটা দিয়েছে সে স্ট্যাটিস্টিক্স এর কোনো একজন। প্রসেসগুলো লিখে দিয়েছে যে এই প্রসেসটা দিয়ে কিন্তু তুমি একটা প্রোগ্রামিং কোড তৈরি করো, এবং কোডটা তৈরি করার জন্য এই ফরম্যাট কিন্তু অবশ্যই জানতে হবে। কখন ইয়েস হবে, কখন নো হবে, কখন অ্যামাউন্টের কেজি হবে, কখন লিটার হবে, কখন পিস হবে, এই জিনিসগুলো কিন্তু তোমার জানতে হবে। এখন তুমি কম্পিউটার সায়েন্স বলো দেখে তুমি যদি লেখো যে মানে আমি লিখলাম হচ্ছে রাইস হচ্ছে 10 লিটার, রাইসের যে ঘরটা আছে সেখানে লিখলাম 10 লিটার, তাহলে কি হবে? হবে না কিন্তু, সেটাও জানতে হবে তোমার। এই যে ক্যাটাগরি গুলো তোমার জানতে হবে কোনটায়। একইভাবে এটা একটা কোশ্চেনিয়ার। আরেকটা কোশ্চেনিয়ার আমরা যদি দেখি, দেখো আমি একটা স্যাম্পল হিসেবে তোমাদের রেখে দিয়েছি। দেখো আইএসটির অ্যাডমিশন ফর্ম, এটাও কিন্তু একটা কোশ্চেনিয়ার। আইএসটির এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে পরীক্ষা ভর্তি হয়েছে না আইএসটিতে তোমরা? হ্যালো, কথা বলো। জি ম্যাম। দেখো এটাও কিন্তু একটা কোশ্চেনিয়ার। জি ম্যাম। দেখো দেখো এটাও একটা কোশ্চেনিয়ার। এখানে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল আছে সবকিছু আছে, এটাও একটা কোশ্চেনিয়ার। এটি হচ্ছে কোশ্চেনিয়ার। এখান থেকে আমি ইনফরমেশন কালেক্ট করলাম, এখান থেকে আমি ডাটা টাইপটা বলবো, এটি হচ্ছে প্রাইমারি ডাটা। এবং যখন তুমি এটা ফিল আপ করবা তখন হয়ে যাবে প্রাইমারি ডাটা। আর যখন এটা সেকেন্ড টাইম কেউ ইউজ করবে, যেমন আইএসটি জানতে চাইবে যারা সিএসসি তে ভর্তি হয়েছে তাদের জিপিএ সবচেয়ে বেশি কার কার ছিল, সেটা যদি জানতে চায় তাহলে এই ফর্মগুলো দেখে, যখন তোমাদেরকে ফোন করা হয় এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেটা দেখে করা হয়, তখন এটা হয়ে যায় সেকেন্ডারি
ডাটা। আর যখন তুমি ভর্তি হও ফিল আপ করো তখন এটা হয়ে যাবে তোমার প্রাইমারি ডাটা। এইটাই হচ্ছে দেখো এটাই কোশ্চেনিয়ার এবং এইটাই কিন্তু মেইন। আগে যেগুলো বললাম সেটা না, এখানে স্ট্রাকচারাল কিছু কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মাধ্যমে, এবং যতগুলো আমরা মেথড পড়লাম সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেথড হচ্ছে এটা, এই মেথডের মাধ্যমে। আর আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করি আমরা বলি যে আপনাদের রিকোয়ারমেন্টগুলো কি কি, সেই রিকোয়ারমেন্টগুলো দেখেই আমরা একটা সফটওয়্যার তৈরি করি। তাহলে দেখো এটার মেরিটস আছে, ডিমেরিটস আছে, তারপরে ইউজেস অফ দ্য প্রাইমারি ডাটা কখন ইউজ করা হবে সেটা আছে। ম্যাম আর 1 মিনিট আছে, আমরা কি কল কেটে গেলে আবার জয়েন করবো? না, জয়েন করা দরকার নেই। দেখো জি। এই জিনিসগুলোই হচ্ছে তোমার এটা আমরা এখন দেখবো যে কিভাবে ডাটা কালেক্ট করা যায় নেক্সট টাইমে। যে এই যে ইনফরমেশনগুলো আমরা পাবো, এইখান থেকে যে ইনফরমেশনগুলো পাবো, এইখান থেকে ক্যারেক্টার টাইপের ইনফরমেশন নিয়ে অথবা আমরা ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু যেগুলো পাবো সেগুলো নিয়ে আমরা ম্যাথ করব। একটা ফিল আপ করে, ধরো এইটা আমি ফিল আপ করবো, ফিল আপ করে এখানে দেখো কতগুলো নাম্বার পাবো, সেই নাম্বারগুলো নিয়ে আমরা ম্যাথ করব। এটা নেই। এবং আমার মনে হয় যে সবারই বোধহয় স্ট্যাটিস্টিক্স ছিল, এগুলো পড়া হচ্ছে না? না ম্যাম ওইভাবে তো পড়া নাই, 'cause ওইভাবে আমরা তো পড়া নাই না? অনেক জি ম্যাম না, এখন আমি যেটুকু পড়াইছি সেটুকু